স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কখনো সুন্দরবন, কখনো বনের বাঘ রক্ষায় সোচ্চার হচ্ছেন পরিবেশবাদীরা। তেলবাহী জাহাজডুবি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ তাদের আশঙ্কার পালে দিচ্ছে হাওয়া। বন মন্ত্রণালয় অবশ্য বরাবরই আশা জাগা নিয়ে অবস্থান নিয়ে আছে। এসব নিয়ে আজকের আলোচনা মনের বাঘ। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রেজানা হাসান। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দিচ্ছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রেজানা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আবার গ্রিন স্টার আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরিবেশ রক্ষায় সরকার আগের চেয়ে যে সক্রিয়, এই পুরস্কারগুলি তার প্রমাণ কিনা? পরিবেশ রক্ষায় সরকার সক্রিয়, এটা এই পুরস্কারের মাধ্যমে প্রমাণিত হয় কিনা জানি না, কারণ পুরস্কারগুলো আসলে এক একটি বিশেষ কারণে দেয়া হয়। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন যে জলবায়ু বিষয়ে বাংলাদেশের যে নীতি নির্ধারণী মহলে যে কাজগুলো হয়েছে, নীতিগুলো হয়েছে, কৌশলপত্রগুলো হয়েছে, সেগুলো স্বীকৃতি হিসাবে। তার অর্থ এই না যে অন্যান্য পরিবেশ বিষয়েও বাংলাদেশ একই রকম এগিয়ে গেছে, কারণ বাংলাদেশের ঢাকায় যে শহরে বসে আপনি কথা বলছি, সেটা হচ্ছে বিশ্বের অবসবাসযোগ্য নগরীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কাজে সেক্ষেত্রে সবকিছুই করা হয়ে গেছে, অনেক সক্রিয় হয়ে গেছে, আর কিছু করার নেই এরকম না। তবে একটি রাষ্ট্রীয় পর্যায়ে একটি স্বীকৃতি আসা, আন্তর্জাতিক পর্যায় থেকে আপনার রাষ্ট্রনায়কের পক্ষে একটি স্বীকৃতি আসা, এটা কিন্তু একটা অনেক বড় আশা জায়গায়। তার কারণ হচ্ছে যিনি স্বীকৃতি পান তিনি এখন একটা র্যাডারের ভিতরে চলে আসেন। সবাই তার প্রত্যেকটা কাজকর্ম কিন্তু অবজার্ভ করে। এখন কেবল জলবায়ু বিষয়ে তিনি কি করলেন এটা লোকে দেখবে না, অন্যান্য পরিবেশ বিষয়ে তিনি কি করছেন এটিও লোকে দেখবে। সমস্ত পরিবেশবাদীরা যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকলাপ দেখতো না, এখন কিন্তু সেটা তারা দেখবে এবং ইভ্যালুয়েট করবার চেষ্টা করবে যে আসলেও এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যেমন সুন্দরবন নিয়ে যা হচ্ছে, বিশ্ববাসী সকলেই দেখবে যারা পরিবেশ নিয়ে কাজ করে। অবশ্যই বাংলাদেশ কিছু কিছু কাজ করছে, এগোচ্ছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি আসতে পারে না, কিন্তু তার অর্থ এই না যে সব ক্ষেত্রেই আমরা সক্রিয় হয়ে গেছি। পুরস্কারের দুটো দিক, একটি হচ্ছে যে আপনার দায়িত্ব বাড়িয়ে দেবে, আপনি আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে কথা বলবেন। আরেকটি হচ্ছে যেহেতু আপনি পুরস্কার পেয়েই গেছেন, যেটা আমাদের দেশে হয় যে রাজা যা বলেন পরিষদগণ তার চেয়ে অনেক বেশি বলা শুরু করেন। এখন সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এগুলো বলে বলে হয়তো বা ভুল পথে ধাবিত করারও একটা টেন্ডেন্সি হতে পারে। সেক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে। কাজেই শর্ট উত্তরটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে, তবে সার্বিক চিত্র যদি আমরা দেখি তাহলে এখনো আমাদের অনেক দূর এগিয়ে যাবার বাকি আছে। রিজন আপা, আমি যদি এই মুহূর্তের কথা বলি যে আপনি আজকে ঢাকা শহরকে একটি অবাসযোগ্য শহরের মধ্যে তারা একটা জরিপ করে দেখছে যে দ্বিতীয় স্থানে বোধহয় আছে সবচেয়ে, তো এই মুহূর্তে সরকারের আসলে আর কি করা ছিল? একটি খুব জনপ্রিয় প্রশ্ন বোধহয় আপনাদেরকে প্রায় শুনতে হয় যে উন্নয়ন করতে গেলে আমরা আসলে পরিবেশ ঠিক রেখে আসলে উন্নয়ন কিভাবে করব? বিষয়টি হচ্ছে উন্নয়নের না, বিষয়টি হচ্ছে টেকসই উন্নয়নের। উন্নয়নের ধারাটা অনেক আগেই বাতিল হয়ে গেছে। আমরা উন্নয়ন করব, আমরা অর্থ গুনবো, ডলার গুনবো, কতটা ফরেন এক্সচেঞ্জ আসে সেগুলো গুনবো, সেই ধারণাগুলো অনেক আগেই রিডান্ডেন্ট হয়ে গেছে। এখন যে ধারণাটা প্রচলিত সেটি হচ্ছে টেকসই উন্নয়ন, অর্থাৎ উন্নয়নটাকে এমন হতে হবে যেটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে মিটাবে। আমরা এখন এমন একটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি যেটা কিন্তু বর্তমান প্রজন্মের চাহিদাই মিটাচ্ছে না, নট টু টক অ্যাবাউট ফিউচার জেনারেশন। হ্যাঁ, কাজেই কি করে হবে এটার কিছু প্রসিডিউরাল সাইড আছে, কিছু সাবস্টেন্টিভ সাইড আছে, সেগুলো নিয়ে আমাদের দেশে আইনও আছে, কিন্তু সেগুলো ফলো করছি না। রিজন আপা, আমাদের মনে আছে যে আমরা ঠিক এক বছরের কিছু সময় আগে জনাব আনোয়ার হোসেন মঞ্জু আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আনোয়ার হোসেন মঞ্জুকে যখন প্রথম পরিবেশ মন্ত্রী করা হলো তখন আপনি শুভেচ্ছা জানিয়েছিলেন এই বলে যে আপনি একটি পরিবেশ মন্ত্রী চেয়েছিলেন, যে এই প্রথম আপনার সেই ইচ্ছা পূরণ হয়েছে কিনা? মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি একটু, তিনি আমাকে বলেছিলেন জি যে আমাদের যে ট্যানারিটা আছে, জি ওইটা আমি সরাতে পারলেই আমি সফল হব। তিনি আশা করেছিলেন যে তিনি একটি পরিবেশ মন্ত্রী পাবেন, তিনি সেটি পেয়েছেন কিনা যদি এক বছরের বিবেচনায় যদি আমাকে বলেছিলেন, জি সেটা আমি সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ট্যানারি কি সরে গেছে? শিওর, মানে হাজারীবাগে এখন কোন ট্যানারি মুভিং, আচ্ছা, মানে সরতে যাচ্ছে। রিজনা আপা, আপনি একজন পরিবেশ মন্ত্রী পেয়েছেন কিনা যদি আমি বলি? আমি একজন
শিল্পপতিকে পরিবেশ মন্ত্রী পেয়েছি, আমি সবসময় বলতাম যে যারাই পরিবেশ মন্ত্রী হয় দেখি তারা শিল্পমন্ত্রীর মতন আচরণ করে। আর এবার তো মানে গতবার যখন আপনি ডেকেছিলেন তখন দেখা যাচ্ছে শিল্পপতিই পরিবেশ মন্ত্রী হয়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি যে পরিবেশ প্রশাসনে হস্তক্ষেপ আগের চেয়ে অনেকটা কমেছে। আমার অনেকটা কমেছে। রাজনৈতিক যে একটা হস্তক্ষেপ ছিল আগের চেয়ে আমি দেখেছি অনেকটা কমেছে। তবে আমাদের তো প্রত্যাশা অনেক, সে আন্দাজে মঞ্জু ভাইয়ের সাথে আমাদের ওরকম দেখা সাক্ষাৎ হয় না। যারা আনোয়ার মঞ্জু, আপনি আসার আগে প্রথম আমরা যে রেজন আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেই বিষয়টি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী পেলেন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার। আপনার আগে যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি গ্রিন স্টার আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন। এই বিষয়ে রেজন আপা বলছিলেন যে দায়িত্ব আরো বেড়ে গেল, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব আরো বেড়ে গেল প্রধানমন্ত্রীর। সেই পরিপ্রেক্ষিতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবনের ধ্বংস বিষয়গুলি নিয়ে আসলে আপনি কিরকম দেখছেন বা আপনার পর্যন্ত? আমি এই মাত্র রামপাল আলাপ করে আসলাম। জি, এখন টেকনোলজি এত উন্নত হয়েছে এবং কয়লার ভিতরে যে কার্বন কন্টেন্ট এত কমে গেছে যে কোনো বিচারে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। তবে এটা সুন্দরবন থেকে কিন্তু অনেক, রামপাল কিন্তু সুন্দরবন থেকে অনেক দূরে, 14 কিলোমিটার দূরে। বরঞ্চ মংলা পোর্টটা সুন্দরবনের চেয়ে অনেক ধারে। জি, তো সে যাই হোক, পরিবেশের বিপক্ষে কোনো কাজ সরকার করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনি যাদের যেসব বিশেষজ্ঞদের সাথে কথা বলছেন সে ব্যাপারে আপনি নিশ্চিত হয়েছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার ফলে? বিশেষজ্ঞর সাথে বাংলা মানে হলো বিশেষভাবে অজ্ঞ না, আপনার যাদের সাথে কথা হয়েছে, যারা আপনাকে রিপোর্ট দিয়েছে, তারা আপনাদের সবাই জানিয়েছেন যে এতে আসলে কোনো পরিবেশের উপর বা সুন্দরবনের পরিবেশের উপর কোনো মতবিরোধ হয়। কিন্তু আপনি যত বেশি লেখাপড়া করবেন, যত আপনি বেশি জানবেন, তত আপনি অন্যের সাথে আপনার মত পার্থক্য হবে। অতএব এখানে মানে আমরা একটু কম জানলে আমাদের মত পার্থক্য কম হবে। ওয়েল, এটা বলা যেতে পারে। সেটা আপনি সাজেস্ট করেন কিনা যে আমরা একটু কম সাজেস্ট করি না, আপনার বিষয়টা জানতে হবে অবশ্যই। তবে আমাদের দেশে কিছুটা জানার পরে তারা বিদেশিদের পরামর্শক হয়ে যান। আচ্ছা, তখন তারা আমাদের স্বার্থ না দেখে বিদেশিদের স্বার্থটা বেশি করে দেখে। আমার সাথে আজকে প্রফেসর আনু মোহাম্মদের কথা হচ্ছিল। প্রফেসর আনু মোহাম্মদ বলছিলেন যে আপনি দেখেন যে ভারত যদি যে কোনো বনের ক্ষেত্রে 25 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে চায়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন 14 কিলোমিটারের মধ্যে আমরা একটি মানে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র করব? ভারতীয় কোম্পানি তো আমাদের সাথে কাজ করছে। এইটা কি একটা দ্বিমুখী নীতি বলা যায় কিনা? ওনার যে লেখা লিখেছেন সেটা আমাদের পত্রিকায় ছাপা হয়েছে। জি জি, বিভিন্ন মত প্রকাশিত হোক, জি, এবং বিভিন্ন মতামত জনগণ জানুক, এবং সরকার যখন সিদ্ধান্ত গ্রহণ করে এই মতামতগুলি কোনো না কোনোভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। সেজন্য উনি যেটা বলার তিনি বলেছেন সরকার যেটা করা সেটা সরকার করবেন। আমি একটু সৈয়দ রেজওয়ান হাসানের কাছে একটু জানতে চাইবো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নটা কি? এটা তিনি আসলে আমরা নানা রকম কথা শুনছি, আমাদের বিদ্যুৎ আবার লাগবেও সব বিবেচনাতেই। জি, বিদ্যুতের বিরোধিতা কেউ করছে না। এমনকি পরিবেশবাদীরা যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধেও সাংঘাতিক শক্ত অবস্থান নিয়ে নিয়েছে তাও কিন্তু না। বিষয়টা হচ্ছে সুন্দরবন। আপনি যেটা বললেন যে 25 কিলোমিটার ভার্সেস 10 কিলোমিটার ভার্সেস 14 কিলোমিটার, আমাদের বক্তব্যটা হচ্ছে যেটা তো সুন্দরবন, ইটস নট এনি আদার ফরেস্ট। এটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আপনি আর কখনো সৃষ্টি করতে পারবেন না। এই আন্দোলনের দুটো দিক, একটি হচ্ছে বর্তমান, একটি হচ্ছে ভবিষ্যৎ। আমরা দুজনেই অন রেকর্ড থাকবো। 12 বছর 14 বছর পরে কিন্তু আপনার এই টিভি প্রোগ্রামের রেকর্ডটা নিয়ে একজন দেখবে যে আমি কি বলেছি, উনি কি বলেছে। আমাদের কথা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল। এখানে বিশেষজ্ঞরা দুই দিকে চলে গেছেন। কেউ বলছেন ক্ষতি হবে, কেউ বলছে ক্ষতি হবে না। ক্ষতি যে হয় তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা বহুবার প্রমাণিত। যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে এনটিপিসি, দেখেন ভারতের সুপ্রিম কোর্ট সেই এনটিপিসির রেকর্ড সম্পর্কে কি বলেছে। সেই এনটিপিসি বাংলাদেশে এসে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে সবকিছু ঠিক করে ফেলাবে, যে ভারতেই করলো না। ভারত সরকার যার কাছে তার প্রাথমিক দায়বদ্ধতা, সেখানেই তাকে বাগে আনতে যথেষ্ট সময় পেতে হচ্ছে, সুপ্রিম কোর্ট অবধি যেতে হচ্ছে। মানুষজন সুপ্রিম কোর্টে যাচ্ছে এই কোম্পানির বিরুদ্ধে। সেই কোম্পানি সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে সব সমাধান করে দেবে। ভাই, আমরা এরকম সুপার ক্রিটিক্যাল টেকনোলজি বাংলাদেশে দেখি। আমি শুধু আপনাকে দুটি বিষয় প্রশ্ন করতে চাই। এক হচ্ছে যেটি মাননীয় মন্ত্রীও যে কথাটি তুললেন যে 500-600 যেটি আজকে প্রফেসর আনু মোহাম্মদ আমাকে বলেছেন, 500-600 জাহাজ মংলা বন্দরে যে ভিড়ে, সেইগুলি আরো অনেকটা ক্ষতি সুন্দরবনে করে কিনা, এবং সেই
সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে সচেতন কিনা, এক। আর দুই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের সম্পর্কে আমি যা জানি সেটি আসলে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকার মতো একটি প্রায় জীবন্ত সত্তা। আমাদের এখানকার সুন্দরবন যদি ক্ষতিগ্রস্ত হয়, ভারতের সুন্দরবনও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ভারত কি আসলে সেই ঝুঁকিটা নেয়ার কথা, বা তারা সেটি ভেবেছে কিনা? এটা নির্ভর করে একটা সরকারের পলিটিক্যাল প্রায়োরিটির উপরে। যদি ভারতের বিজেপি সরকারের পলিটিক্যাল প্রায়োরিটি এনভায়রনমেন্ট রক্ষা না হয়, যেমন ভারতের বিজেপি সরকারকে আমরা দেখেছি গ্রিন পিসের ফান্ড নেওয়া তারা বন্ধ করে দিয়েছে, এটা হয়তো সেই সরকারের প্রায়োরিটি না। কিন্তু ভারতের এনভায়রনমেন্টালিস্টরাও তো খুব কিছু বলছেন না যে এখানে এটা করার ব্যাপারে। ভারতের এনভায়রনমেন্টালিস্টরা বলছেন না তা না, অ্যাজ আই সেড, যে সব সময় পলিটিক্যাল এনভায়রনমেন্ট কন্ডিউসিভ থাকে না। যখন গ্রিন পিসেরই ফান্ড বন্ধ করে দেয়, তখন ভারতের পরিবেশবাদীরাও কিন্তু বেশ শঙ্কিত হয়ে পড়তে পারেন, বা যেভাবে তারা মত সাধারণত প্রকাশ করেন সেভাবে প্রকাশ নাও করতে পারেন। তবে এটা সত্যি কথা যে বাংলাদেশের সুন্দরবন প্রভাবিত হলে ভারতের সুন্দরবনে বেঁচে থাকার কোনোই সম্ভাবনা নেই। রাইট, সেটি এটা আপনারা জানেন কিনা যে সুন্দরবনের ম্যানগ্রোভে একমাত্র ম্যানগ্রোভ বাংলাদেশে এখন আর নাই। আমাদের ওই নোয়াখালীর দিকে বেশ কিছু চরে ম্যানগ্রোভ এত বড় আর নাই আর কি। চরকুকরিমুকরিতে আমি নিজেই ম্যানগ্রোভ দেখে আসছি। চরকুকরিমুকরি অনেকটা কেটে দিয়েছে ভাই, রাস্তা করতে গিয়ে মাঝখান দিয়ে পুরো কেটে দিয়ে মঞ্জু ভাই দুই পাশে একটু বন রেখেছে, পুরো মাঝখান দিয়ে এক দ্বীপের সাথে আরেক দ্বীপের যোগাযোগ করতে কেটে দিয়েছে। ও আচ্ছা, সেটা আমি অবশ্য গত বছর গিয়েছিলাম চরকুকরিমুকরিতে, আমি ম্যানগ্রোভ দেখেছি বেশ কিছুটা। আরো কয়েকটা হাতিয়া বা ইয়েতেও একটু। প্রশ্নটা হলো যে আমরা তো সুন্দরবনের বিরুদ্ধে না, কেউই সুন্দরবনের বিরুদ্ধে না। এটা হলো আমাদের ডেভেলপমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট, এই দুটাকে হাতে হাত মিলে কাজ করতে হবে। মঞ্জু ভাই, আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাইছিলাম যে আমি বিদেশি একটি পত্রিকায় পড়েছি 1974 সালের আনোয়ার মঞ্জু সম্পর্কে বলা হয়েছিল যে আপনি সত্যিকার অর্থের একজন প্রবলেম সলভার, আপনার কাছে অনেক ধরনের বিকল্প থাকে। রামপালি আপনার কাছে একমাত্র বিকল্প কিনা বিদ্যুৎ কেন্দ্র করার, মানে সুন্দরবনটা স্টেকে পড়ছে কি পড়ছে না সেই তর্ক যদি আমি নাও রাখি, রামপালটা একমাত্র বিকল্প। সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তার সাথে অনেক বিশেষজ্ঞ থাকেন, জি, যেমনি কিনা অনেক বিশেষজ্ঞ সরকারের বাইরে থাকেন। জি, এখন আমাদের মধ্যে যখন প্রতিযোগিতা হয় তখন আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি না। সবচেয়ে বড় কথা হলো যে এ সম্পর্কে দ্বিমত তৃতীয়মত আছে। আমি সেদিন জাপানে গেলাম, পরিবেশের সম্পর্কে একটা উল্লেখযোগ্য এলিমেন্ট এখন হলো, সেটা হলো আপনার মানে ইনোভেশনস, নতুন নতুন টেকনোলজি বের করতে হবে। শুধু যে আপনার কয়লাই আমাদের পরিবেশকে দূষিত করাটা সঠিক নয়, গাড়ি ঘোড়া, স্টিল, কলকারখানা সবকিছু আছে। শুধু কয়লা করে না, কিন্তু কয়লাও করে। কয়লাও আমি মানে কয়লা আর ভদ্রলোক হয়ে যায় না, না সেই জন্য তো আমি বলেছি শুধু কয়লাই করে না, আরো অনেক কিছু করে। সে মতো অবস্থায় গাড়ির এফিসিয়েন্সি, মেশিনের এফিসিয়েন্সি বাড়াতে হবে, স্টিল মিলগুলোর এফিসিয়েন্সি বাড়াতে হবে, রিফাইনারিগুলোর মেশিনগুলোর কি বলে এফিসিয়েন্সি বাড়াতে হবে। আমরা যে ক্রুড ইম্পোর্ট করি, এই ক্রুডের যখন আমরা ডিসচার্জ করি আপনার ওই ছোট বোট দিয়ে, তখন ওখানে যে স্পিল হয় তাও তো পরিবেশকে নষ্ট করে। সেই জন্য এখন সরকার পাইপের মাধ্যমে এটা করার একটা পদক্ষেপ নিচ্ছে, যেটাতে কার্বন এমিশন কম হবে। না, ওটা আর পানিতে পড়বেই না, আসবেও পাইপে, যাবেও পাইপে। এটা আর কোথাও কি করা হয়েছে, মানে এরকম আর কোনো নিদর্শন কি আছে? মানে আমরা যাদের কাছ থেকে শুনছি যে বিষয়গুলো আমাদের কাছে বলছেন যে সেটি এখনো টেস্টেড না এই স্কেলে। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে পরিমাণ কয়লা ব্যবহার করতে হবে। আমি তো কয়লার কথা বলছি না, জি, আমরা যে ক্রুড ইম্পোর্ট করি। ও, ক্রুডের কথা বলছেন। আচ্ছা, ক্রুডের কথা বলে তো সেটা আবার আরেকটা কথা। আমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে মঞ্জু ভাই, আপনি দ্বিমতের কথা বলছেন, যে দ্বিমত তো থাকবেই, যে কোনো সমাজে যে কোনো বিষয়ে দ্বিমত থাকবে। কোন মতটা সঠিক অনেক সময় অনেক পরে বোঝা যায়। তো এই দ্বিমত যারা পোষণ করে তাদের ব্যাপারে সরকারের এত রাগ কেন? পুলিশ লাঠি চার্জ করে কেন আমাদেরকে? পুলিশ লাঠি চার্জের প্রশ্ন কিন্তু আমরা একটু আসছি। তবে রেজানা আপা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে যে যখন আপনি আসবেন আজকে সেখানে, সামাজিক গণমাধ্যমগুলি যখন আমাদের সাথে যোগাযোগ করে, তারা একটি প্রশ্ন আপনাকে করতে বলেছেন সম্মিলিতভাবে। সেটি হচ্ছে যে আমরা নিজস্ব কয়লা তুলতে পারবো না, কারণ হচ্ছে যে তাতে আমাদের আসলে আমাদের পরিবেশে ক্ষতি হবে। ফুলবাড়ি এবং বড়পুকুরের কথা তারা বলছেন। আমরা আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো না, কারণ রামপালকে অনেক বেচে অনেক কিছু করে, যেমনটি বলছিলেন পরিবেশ মন্ত্রী, যে অনেক কিছু করে সেটিকে করা হয়েছে বা সরকার সেরকম বলছে। আমরা গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য বিদেশি কোম্পানিগুলি কি যারা দিতে পারবো না, কারণ হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলি সব নিয়ে যাবে। আমরা নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করবো না, আমরা
আমদানি করা তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, আমরা আসলে তারপরও বিদ্যুৎ চাইবো, সেই বিদ্যুৎটা আমরা কোথেকে পাবো? আপা আমরা একটা বিরতি নিয়ে আসি। মানে এটি হচ্ছে যে সবগুলি বিষয় পরিবেশবাদী আপনারা যারা আছেন তাদের কাছে এটি হচ্ছে প্রশ্ন। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, সৈয়দ রেজা হাসান, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। রিজন আপা অনেকগুলি প্রশ্ন করেছিলাম যে তাহলে আমরা বিদ্যুৎটা পাবো কোথায়, আমাদের আবার বিদ্যুৎ লাগবেও সস্তায়। না, বিদ্যুৎ পাবেন কোথায় আমি প্রথমেই যেটা বলেছি, যারা আন্দোলন করছেন যে প্রশ্নগুলো আপনি করছেন এগুলো পরিবেশের আঙ্গিকে না, এটা হচ্ছে তেল গ্যাস তাদের যে কমিটিটা তারা এই সবকটা বিষয় নিয়ে তার সাথে পরিবেশ সংযুক্ত করে আন্দোলন করছে। কেউ কি বলেছে যে আমরা তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে দেব না? আমরা আলোচনা করি পরিবেশবাদীরা এবং বলি যে ফসিলের থেকে আমাদের রিনিউয়েবলে চলে যাওয়াটা উচিত। এটা আসলে ক্লাইমেট চেঞ্জের বিতর্কে এটাই এখন প্রাধান্য পাচ্ছে এবং বাংলাদেশ কিন্তু সোলারে যে পরিমাণ সাফল্য পেয়েছে অন্য কোনো বিদ্যুতের ক্ষেত্রে ওই পরিমাণ সাফল্য পায়নি। ঘরে ঘরে এখন গ্রামে বিদ্যুৎ যাচ্ছে সোলারের কারণে, রিনিউয়েবলের কারণে। এটা হচ্ছে একটা পজিটিভ প্রপাগান্ডা এবং গ্রামের অনেক জায়গায় আপনি দেখবেন টিভি চলছে, ফ্যান চলছে, প্রতিটা অনেক গ্রামে রিনিউয়েবল মেগা সাইজের একটা ব্যাপার আছে, কিন্তু আমজনতার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রিনিউয়েবল একটা বড় ভূমিকা পালন করছে। আরেকটা বড় কথা হচ্ছে যে আমরা রামপালকে অপোজ করছি হচ্ছে রামপালের কারণে, সুন্দরবনের কারণে, এটা অবস্থানগত কারণে। সব আপনি যদি এখন গিয়ে বলেন যে আমি পাহাড়ের উপর একটা ইউনিভার্সিটি করব, আমরা ওটা বিরোধিতা করব। আপনি যদি বলেন সমতলে করব, আমরা কিন্তু বিরোধিতা করব। পাহাড়ের উপরে যদি মেডিকেল কলেজ হয়েছে চিটাগাংয়ে হয়েছে, কিন্তু সেখানে আমরা বিরোধিতা করেছি। মঞ্জু ভাই, একটা কারণ কি জানেন? আপনি যে কক্সবাজারে যান, কক্সবাজার হচ্ছে সমুদ্র এবং পাহাড়ের জন্য বিখ্যাত। কক্সবাজার সদরে এখন কেবলমাত্র দুটো পাহাড় অবশিষ্ট আছে। একটি হচ্ছে সিটি কলেজের পাহাড়, কারণ সিটি কলেজ ওটা কাটছে, আরেকটি হচ্ছে উত্তরণের পাহাড়, কারণ উত্তরণ ওটা কাটছে। আমরা সেই জায়গায় গিয়ে বিরোধিতাটা করি। এখানে আরেকটা বড় আপনি তাদেরকে বললেন না তারা মাটি পাবে কোথা থেকে? কাদেরকে? যারা পাহাড় কাটে। জি, পাহাড় কাটা তো ব্যান্ড, জি, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমি যখন তাদের সাথে কথা বলি তখন তারা আমাকে বলে, জিজ্ঞাসা করে যে তাহলে আমরা মাটি পাবো কোথা থেকে? এখানে দুটো প্রশ্ন আছে মঞ্জু ভাই, সেই প্রশ্নটা আমি আপনাকে করব। তাহলে এমন আইন আপনি করলেন কেন যে আইন আপনি প্রয়োগ করতে পারবেন না? কথাটা হচ্ছে যে তারা যে দুটার কথা আমি বললাম, সে দুটা পাহাড় এই জন্য কাছেন, তাদের মাটির প্রয়োজন, তারা আবাসন করবে, ওটাকে সমান করে প্লট করে করে বিক্রি করছে। ওরা মাটি কেউ একটা ওদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু মাটিটা বিক্রি করা ওদের প্রধান উদ্দেশ্য না। এখানে আরেকটা বিষয় খালেদ একটু মন দিয়ে শুনতে হবে। আমার কাছে মনে হয় সরকারের জ্বালানি নীতির সাথে আমাদের সকলেরই একটা দূরত্ব আছে। সরকার নীতিগুলো ফাইনালাইজ করতে পারে না, কারণ সরকার কি চায় বনাম আমরা কি চাই তার মধ্যে বিশাল গ্যাপ এবং এটার কোনো কনস্ট্রাকটিভ ডায়ালগ নাই। আপনি সুন্দরবনের মতন একটি স্পর্শকাতর বনের পাশে করে যাচ্ছেন একটা তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একটা ইল রেপিউটেড কোম্পানির মাধ্যমে, যার ম্যানেজমেন্টের রেপুটেশন খারাপ। সেখানে আপনার কোনো গণশুনানি হয়নি, কয়েকজনকে আপনারা চিঠি দিয়ে দাওয়াত দেন, আমরা গিয়ে কথা বলি এবং আমরা যা বলি ওটাকেই আপনারা স্ট্যাম্প করেন যে ওদের মতামত শোনা হয়েছে, কিন্তু মতামতটা কেন বাতিল করলেন কখনো বলেন না। আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই মুহূর্তে আমরা জাতি হিসেবে খুবই বিব্রতকর অবস্থায় আছি নাইকো গ্যাস ফিল্ড নিয়ে। সরকার নাইকোর কাছে ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের লোয়ার কোর্টে মামলা করেছে, বাপেক্স এবং পেট্রো বাংলা। হাইকোর্ট বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই কম্পেনসেশন ক্লেম সেটেলড না হবে বা কম্পেনসেশনের ব্যাপারে নাইকো এবং সরকার একটা সমঝোতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত নাইকো ফেনী গ্যাস ফিল্ড থেকে কোনো টাকা পাবে না। সেই বাপেক্স এবং পেট্রো বাংলা গিয়ে ইক্সিডে বলে আসে যে নাইকোর বিরুদ্ধে আমাদের কোনো কম্পেনসেশন ক্লেম নেই। ইট ইজ অন রেকর্ড। এবং তখন আমি তাদের কাছে কাগজ চেয়েছি যে যত কাগজ দিয়েছেন শুনানিতে অনুগ্রহ করে তার কপি আমাদেরকে দেন। তখন আমাকে বাপেক্স এবং পেট্রো বাংলা বলল এই শুনানি গোপনীয়, আপনাকে কপি দেওয়া যাবে না। তো হাইকোর্টের রেকর্ডে আছে যে লোয়ার কোর্টে বাপেক্স এবং পেট্রো বাংলা মামলা করেছে, কি করে তারা গিয়ে উপরে ইক্সিডে বলে আসে যে তারা মামলা করেনি। ফলে স্বচ্ছতার প্রশ্নে কিন্তু আমরা সবসময় সন্দিহান থাকি যে যাকে দেবে সে
ঠিক মতন এই কাজটা করতে পারবে কিনা। নাইকোর বিস্ফোরণটা আমি তো বলি ব্লেসিংস ইন ডিসগাইজ, আদারওয়াইজ কত রকম জালিয়াতি করে যে এই চুক্তি হয়েছে এটা আমরা কোনদিন জানতাম না। এবং এর জন্য আপনি নিশ্চয়ই জানেন যে পেট্রোবাংলা কোনোদিন সেটাকে মার্জিনাল ফিল্ড বলতে রাজি হয় নাই, তারপরে মার্জিনাল ফিল্ড বলেই সেই ছাতক এবং কামতা ফেনী তাদেরকে তুলে ধরা হয়েছে। এরপরে আর কোনো গ্যাস ফিল্ড কিন্তু মার্জিনাল করে কাউকেই দেয়া হয় মার্জিনাল সেটির ব্যাপারে আদালতের এই যে নাইকোর যে কথাটা বলছেন, এই গ্যাস বা তেলের ফিল্ডটা যখন আমি জ্বালানি মন্ত্রী ছিলাম সেই সময়টা আবিষ্কার হয়েছিল। এখন প্রশ্নটা দাঁড়ালো যে যখন আমি ঘোষণা দিলাম আমরা তেল পেয়েছি, তখন আমাদের এই অয়েলের ব্যাপারে একজন আমেরিকান কনসালটেন্ট ছিল, তিনি আমাকে এসে বললেন দেখেন এখানে শেল এবং আরেকটা কোম্পানি রাইভালরি আছে, এবং আমাকে বলল যে ইউর ডিক্লারেশন ইজ রাইট বাট অ্যাট এ রং টাইম। অতএব আমরা যখন কোনো কাজ করি সেখানেও কিন্তু আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরামর্শদের কাছ থেকে করি, আবার যখন আমরা তাদের কথা মতো করতে যাই স্থানীয়ভাবে কিছু আসে, প্রতিরোধ আসে। কারণ আমাদের যারা আমি তো নাম বলতে পারবো না, যারা সার্ভে টার্ভে করে তারা আবার মনে করে তাদেরই যথেষ্ট, তাদের জ্ঞানই যথেষ্ট। এখন আমি যখন প্রোডাকশন শেয়ারিং গেলাম, এখন প্রশ্ন বেদম তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন যে আমরা একটা ডিসকভার্ড অয়েল ফিল্ডকে কেন এটাকে আমরা বিদেশিদের কাছে লিজ দিলাম। এখন একটা অয়েল ফিল্ড, আমার ছোট্ট একটা অয়েল ফিল্ড বলেন বা কন্ডেনসেশন বলেন, এখন প্রশ্নটা দাঁড়ালো এটাকে যদি এখান থেকে তো উত্তোলন করতে হয় তাহলে অনেক টাকার প্রয়োজন। এখন প্রোডাকশন শেয়ারিংটা কি হয়? প্রোডাকশন শেয়ারিং মানে হলো সে ওই উদ্যোক্তা তার টাকা খাটাবে, জি, খাটাবার পর যদি সে বাণিজ্যিক যখন সে লাভ করতে থাকবে তখন লাভ না বাণিজ্যিক তখন উত্তোলন করবে, তখন যে টাকাটা সে ইনভেস্ট করলো সে একবারে না ধাপে ধাপে সেটা পরিশোধ করবে। যখন সে লাভ করতে থাকবে তখনই এই প্রশ্নটা আসবে যে সে আসলে কত টাকা লগ্নি করেছিল। কিন্তু আমরা কিন্তু প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে সেটা অবশ্য একটি বড় দীর্ঘ আলোচনা যারা মানুষ মঞ্জু, আমরা কিন্তু দেখেছি যে সে প্রোডাকশনে যে কত টাকা খরচ হয়েছে সেই ক্ষেত্রে তারা নানা ধরনের কিছু দেখাতে, তাদের নিজস্ব আপগ্রেডেশন, বাইরের ট্রেনিং, এগুলি জিনিসও প্রোডাকশনের মধ্যে ঢুকেছে আমাদের দেশে, মানে এবং এমনকি আইনজীবীদের বিল না আমাদের দেশে রিটেনার ফি, আমাদের দেশের প্রশাসনে, আমাদের দেশের কলকারখানায়, অর্থনৈতিক উন্নয়নে করাপশন কামস অ্যাজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট হার্ডলস। এমতো অবস্থায় করাপশন বলতে তো আপনারা মন্ত্রীকে খুঁজেন, সেটা আমি জানি, কিন্তু মন্ত্রীর নিচে যারা আছেন তারা যে মন্ত্রীকে যাতে কম যান না এইটা তারা স্বীকার করতে চান না। সেটা অবশ্য সব মন্ত্রীর ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হবে না, অন্য মিনিস্টারের ক্ষেত্রে এটা সম্ভব হলেও জনাব আনোয়ার হোসেন মঞ্জু কে মানে ঠিক পাশ কাটিয়ে অন্যরা খুব কম যাইতে পারবেন সেটা আমি ঠিক বিশ্বাস হয় না আর কি। মানে ধরেন দুর্নীতি করার ক্ষেত্রে যখন যদি আপনি প্রশ্রয় না দেন তো সেই ক্ষেত্রে দুর্নীতি করা সম্ভব হবে বলে মনে হয়। এখানে তো উনি আছেন, উনি বলুক যে জিনিসটা এখন সহনশীল পর্যায়ে এসেছে কিনা। উনি বলছেন যে উনি কম শুনছেন, কিন্তু মানে আমাদের প্রত্যাশা বেশি সেটি বলছেন। কিন্তু নাইকো প্রসঙ্গে উনি যে কথাটি বললেন সেটি, আমি নাইকো নিয়ে কাজ করেছি, আমি জানি যে নাইকোর ক্ষেত্রে আসলে আমাদের মানে 96 থেকে 2001 সাল পর্যন্ত যে সরকার ছিল, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সরকার ছিল, দুটি সরকারই আসলে আমলাতান্ত্রিকভাবে নাইকো সংক্রান্ত আমরা যে জটিলতাতে আমরা এখন পড়েছি তার জন্য সমানভাবে দায়ী আমার কাছে মনে হয় আর কি। সেটা নিয়ে অবশ্যই একটা আলাদা কোনো মন্তব্য করব না, কারণ এটা আমার বিষয় নয়। জি, মানে আপনি সেই মন্তব্য, আমরা বরং যে বিষয়টি আপনার সেই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো যে আপনি সম্প্রতি বাঘ নিয়ে একটি আলোচনা সভা বিবিসি বাংলায় আয়োজন করেছিল, সেখানে সুন্দরবনে বাঘের চোরা শিকারীরা রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে এবং সেই কারণেই বাঘ নিধনের ঘটনা এত বাড়ছে বলে আপনি বলছিলেন। আপনার এই অসহায়ত্বের কথা কি প্রধানমন্ত্রী জানেন? যে আপনি বলছেন যে আমি আপনাকে যে উদ্ধৃত করছি যে আমি নিজে সুন্দরবন এলাকারই লোক, ওখানে সবাই জানে এই চোরা শিকারীরা কাদের প্রশ্রয় পায়, এদের কেউ স্পর্শ করতে পারে না পর্যন্ত। আপনি কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন বিদেশি মনে করেন? না, আমি বিদেশি মনে করছি, আমি যদি জানি উনিও জানেন। মানে এমন কেউ কি বাংলাদেশে আছেন যারা মানে আপনাদের চেয়ে ক্ষমতাবান? সত্যি এটা অবশ্যই আছে।
আমরা একটা বিরতি নিয়ে ফিরি, যে তারা কারা, যে এটা যদি আপনি একটু বলেন আমাদের, যে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতিতে খুবই ইন্টারেস্টিং একটি আলোচনা হচ্ছিল, যে জাহাজ ভাঙা শিল্প নিয়ে রেজানা আপা এবং মঞ্জু ভাই কথা বলছিলেন, সেটি আমরা শুনবো। তার আগে মঞ্জু ভাই, আপনি যদি একটু আমাদের বলেন যে মানে এই চোরা শিকারীরা কাদের প্রশ্রয় পাচ্ছে, এদের কেউ স্পর্শ করতে পারছে না কেন? আপনার কাছে কি মনে হয়, স্পর্শ করা দরকার কিনা নিয়ন্ত্রণে আনাটা? কেউ পাচ্ছে না, কথা আমি বলবো না। আপনি বলেছেন আসলে এদের কেউ স্পর্শ করতে পারে না পর্যন্ত, আপনি এটা বলেছেন। একদম আমি লাইন কোট করছি। প্রশ্নটা হলো, জি, এখানে ইচ্ছার অভাব আছে, জি, এখানে সাহসের অভাব আছে, এবং এই সমস্ত জায়গায় হাত দিতে গেলে একটা ঝুঁকিও আছে। আচ্ছা, এবং এরা কাদের পৃষ্ঠপোষকতায় এই দাপট দেখায় বেড়ান, বাংলাদেশ ছোটদের হোক আর বড়দের হোক, এগুলোকে অজানা নয়। সেমতো অবস্থায় অনেকে ইচ্ছা করলেও পারেন না। আর দুই হলো যে আমরা সুন্দরবন রক্ষার জন্য ওখানে মাছ ধরতে দিচ্ছে না, হোগলা পাতা কাটতে দিচ্ছে না, কিন্তু আবার আমরাই ওখানে বড়শি দিয়ে মাছ ধরার জন্য লোকজনকে দিতে, কেন? কয় টাকা পান এর দ্বারা? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে উঠেছে। এই বড়শিতে মাছ ধরার পারমিটটা তো পরিবেশ মন্ত্রণালয় থেকে না, বন মন্ত্রণালয় দেয়। আপনি তো দিচ্ছেন, মানে আপনি তো আপনার এগেইনস্টেই কথা বলছেন তাইলে? না, আমি আমার এগেইনস্টে বলবো না, কেন যদি থাকে। না না, আবার প্রশ্ন যে আপনি কেন এটা ফিক্স করছেন না, মানে কেন? এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। জি, এবং আমি আগেই বলেছি, আমাদের শুধু পরিবেশে না, আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও এত সমস্ত ফোর্সেস ওয়ার্ক করে যে সেখানে আপনি একা দাঁড়ায় থাকবেন 500 মাইল বেগে ঝড় বইতেছে যেখানে, ইউ হ্যাভ টু গো স্লো স্টেডি, এবং লেট দেম আন্ডারস্ট্যান্ড, তাকে বুঝতে দেন যে ওই দোজ গোল্ডেন ডেজ আর ওভার, ওই স্বর্ণযুগ শেষ হয়ে গেছে বাবা। আপনি বলছেন যে তাদের মানে স্লো স্টেডি গিয়েও লক্ষ্য অর্জন করা যায়। রেজানা আপা, আপনি যে প্রশ্নটি আসলে বিরতির মধ্যে মঞ্জু ভাইকে করছিলেন, সেই প্রশ্নটি যদি আবার একটু তুলেন আমাদের দর্শকদের সামনে, জাহাজ ভাঙা শিল্প নিয়ে। জাহাজ ভাঙা শিল্পতে আসলে সবচেয়ে দুঃখজনক হলো যে আদালতের যে নির্দেশগুলো দফায় দফায় আদালত স্পষ্ট বাংলায় স্পষ্ট ইংরেজিতে দিয়েছেন, সেগুলো আসলে বাস্তবায়িত হচ্ছে না খালেদ। গত 1 মাসে 2 বার ওখানে দুর্ঘটনা ঘটেছে, এবং 2 বারের একবার 8 জন মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে 5 জন মারা গেছে। আর গত পরশুদিন অগ্নিদগ্ধ হয়েছিল 3 জন, 3 জনই মারা গেছে মঞ্জু ভাই আজকে, যেটা আসলে প্রমাণ করে যে এটা কিন্তু পরিবেশের মধ্যে পড়ে না, এটা আবার আনসেফ ওয়ার্কিং কন্ডিশন, এবং বলে দেয়া আছে যে গ্যাস ফ্রি করে আনতে হবে, এবং এগুলো একেবারে প্রমাণিত যে এগুলো গ্যাস ফ্রি না। যেটা পরিবেশের মধ্যে পড়ে, আপনি হয়তো এখন বা তখনের কথা বলবেন, ধরেন বছর 2 আগেও পরিবেশ একবার ইন্সপেকশনে গেছে এবং তখন ফাইন করে এসছে অ্যাসবেস্টস, টিবিটি এগুলো পাওয়া যাওয়ার কারণে। কিন্তু ফাইন করে আসলে তো হবে না, তাকে তো বন্ধ করতে হবে, যে পর্যন্ত তুমি কমপ্লাই না করছো উইথ দ্য কন্ডিশনস, তোমাকে আমরা বন্ধ করে রাখলাম। পরিবেশও কেন গেল ওই ইন্সপেকশনে বুঝলাম না। 7টা ইন্ডাস্ট্রিকে গিয়ে দেখে এসে বলল 63টি শর্তের মধ্যে 54টিই ভাঙা হচ্ছে। হয়তো নাম্বার আমার এদিক সেদিক হতে পারে, 62 বা 55 হতে পারে। তো যখন 55টাই ভাঙা হচ্ছে বা 54টাই ভাঙা হচ্ছে, তাহলে ওই শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ করে দেন। কারণ যে শ্রমের নিরাপত্তা দেয় না সেই পরিবেশ ভাঙবে। সাইকিটা তো ইটস দ্য সেম। হয়তো ওটা আপনার মন্ত্রণালয় যে শ্রমিকের নিরাপত্তা দেয় না সেই আসলে পরিবেশটা ভাঙছে, কারণ সাইকিটা তো তার একই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কিন্তু আদালতের নির্দেশ আছে যে পরিবেশ অধিদপ্তর থেকে যাবে, শ্রম মন্ত্রণালয় থেকে যাবে, এবং শিল্প থেকে যাবে। শিল্পের কথা তখন আদালত বলেনি, কারণ তখন এটা শিল্পে আসেনি। এবং শ্রম এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থা নিয়ে একটা নিরপেক্ষ কমিটি যাবে। এবং প্রতিবার দুর্ঘটনার পরেই আমরা আপনাদের কাছে একটা লিগ্যাল নোটিশ দেই যে অনুগ্রহ করে এই নিরপেক্ষ কমিটিটাকে নিয়ে যান। কিন্তু আজ পর্যন্ত কোন মন্ত্রণালয় উদ্যোগী হয়ে কিন্তু এই নিরপেক্ষ কমিটিটা গঠন করেনি। আমরা তাদেরকে যেতে নিষেধ করি না, কিন্তু আপনাকে তো কমিটিটা ফর্ম করতে হবে। ইউ হ্যাভ টু ফর্ম দ্য কমিটি। সরকার যখন কমিটি কোনো ঘটনা ঘটে, সরকার অবশ্যই সেখানে কমিটি করে, এবং এই কমিটিগুলো করার জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এটা এই মন্ত্রণালয় নিতে হবে, ওই মন্ত্রণালয় নিতে হবে। আগামীকাল সকালে আমাদের এক্সপোর্ট প্রমোশনের উপর একটা মিটিং আছে, এখানে তো সব এক্সপার্ট।
এখন এই এত এক্সপার্টের পর আবার ধার করা এক্সপার্ট নিয়ে আসার মঞ্জু ভাই, যেটা হলো কি, এটা তো আদালতের নির্দেশ, আপনি ধার করাই বলেন বা চাপিয়ে দেয়াই বলেন, এখানে এই দেখেন নির্দেশটা কিন্তু মানা হচ্ছে না। যদি আদালতের প্রতি অবমাননা হয় তাহলে আমি বলবো যে তারা আইন বিষয়ে বিশেষজ্ঞ হতে পারেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব সময় তারা সঠিক নয়। আরো একটা ব্যাপার আছে, তারা সংবিধানের পরিপন্থীতে আমরা কিছু করছি না। না, 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি মনে করেন আদালতের এই নির্দেশটা রাষ্ট্র পরিচালনার যেভাবে করার উচিত, আদালতের নির্দেশ মানতে গেলে পরিচালনা করা যাবে না, তাহলে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আদালতে গিয়ে এই বক্তব্যটা দেন যে আপনার নির্দেশ অনুযায়ী কমিটি গঠন করতে গেলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। সেটাও কিন্তু হয়নি মনে না, হয়, এটা কনক্লুসিভলি ডিসাইডেড। রাষ্ট্র কাজ করে যাচ্ছে, আদালত করে যাচ্ছে, এখন যদি উকিল মুক্তরা তাদের কাজ করে রাষ্ট্রের যাচ্ছে। কাজটা ঠিক মতো হতো তাহলে 1 মাসে কি 8টা লোক মারা যেত? আমি আগেই সেখানেও বলেছি তো একটা এক্সট্রা কিছু তো দরকার হয়ে পড়েছে, তাই না? সেখানে শিল্প যায় নাই কেন? শিল্প মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করেন। আমি আগেই বলেছি এটা পরিবেশের মধ্যে পড়ে না। না, কিন্তু জাহাজ ভাঙাটা এখনো বাজেল কনভেনশন অনুযায়ী আপনার ম্যান্ডেটের ভিতরে আছে। আমরা আমার দেশের পলিসি দেখেন, সেখানে এটা ইন্ডাস্ট্রির আন্ডারে। ইন্ডাস্ট্রি হচ্ছে কোঅর্ডিনেশনটা করে No, মঞ্জু ভাই, কিন্তু আপনার তো বিধিমালা আছে, বিধিমালা তো দে গিভ দি পারমিশন ফর ইম্পোর্ট অফ দ্য শিপ, বাট বিধিমালাটা যেটা আছে নিরাপদ জাহাজ ভাঙা বিধিমালা, ওটা তো আপনার বিধিমালা। সেখানে আমি আগেই বলেছি যে 8টা সংস্থা নিয়ে একটা কমিটি আছে, সেই কমিটির একজন সদস্য হলো পরিবেশের সদস্য। তাদের কি কোনো রিপোর্টগুলো আপনি দেখেছেন? না, রিপোর্ট দেখা দরকার নেই। তাদের রিপোর্ট নেই মঞ্জু ভাই, আপনি কোথা থেকে দেখবেন? আমার কথাটা হলো যে আমি যখন আমার স্ট্যাটিস্টিক দেখি যে আগে কটা জাহাজ ভাঙ্গা হতো, এখন কটা জাহাজ ভাঙ্গা হয়, আগে বনের জমিতে কিভাবে শিপ ব্রেকিং করা হতো, এইগুলি বন্ধ হয়েছে। আমার কথাটা হলো যে আমরা ক্রমান্বয়ে বেশি অভিজ্ঞ হচ্ছি। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আপনি বলছেন যে ক্রমান্বয়ে আমরা একটা ইতিবাচক ধারার দিকে যাচ্ছি। এই যে সচেতনতা, আজকে দেখেন আমরা পরিবেশ আলাপ করি আজ থেকে 20 বছর বা 30 বছর আগে। আচ্ছা বলেন আপনি আমাকে, এই পরিবেশকে বুঝতো? আজকে আমরা ফসিল এনার্জি বলি, ক্রুড অয়েল বলি, এগুলো আমরা বুঝতাম। আজকে আমরা ওজন বলি, এগুলো আমরা জানতাম। আজকে আমরা এই যে ইমিশন হচ্ছে কলকারখানা থেকে, এগুলো আমরা জানতাম। এই ঢাকা শহরে যারা এই ঢাকা শহরে যারা বড় হয়েছে তারা জানেন যে আগে বাস থেকে যে ধোঁয়া বেরোতো আজকাল বের হয় না, বের হয় না। সেটি যেমন সত্য, আমরা তো আসলে প্রযুক্তির ক্ষেত্রে নানাভাবে এগিয়েছি, সেটা তো কোনো সন্দেহ নাই। আপনি যেরকম সাংবাদিকতা করেছেন সেরকম সাংবাদিকতা আমরা করছি না। সব ক্ষেত্রেই তো কিছু না কিছু অগ্রগতি হয়েছে। না, তা তো বটে। মানে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়েছি, অনেক কিছু আমরা খুঁটিনাটি দেখছি। না, আপনারা অনেক অবজেক্টিভ হয়েছেন। আমাদের সময় অবজেক্টিভ হতে পারি নাই, কিছুটা আপনাদের ভয় পাই, কিছুটা বিজ্ঞাপনের জন্য বিরতি নিতে হয়। ফিরে আসি আবার একটা বিজ্ঞাপন নিয়ে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মঞ্জু ভাই, আমরা মানে শেষ পর্বে চলে আসছি। আমরা প্রথম আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? কারণ আপনাকে দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে COP21 আমরা কিভাবে ফেস করব। তার কারণ আমাদের বিদেশি সাহায্যের দরকার। আমরা সমস্ত পৃথিবীতে বলি আমরা সবচেয়ে কম কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, কিন্তু অন্যদের জন্য আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, এটা আমেরিকারও ব্যাপার, ভারতেরও ব্যাপার, পাকিস্তানের, দুনিয়াভর সমস্যা। সেমতো অবস্থায় এইটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্ত সেমিনারে যাওয়া, সেখানে কথা বলা, ইউ নিড টু স্টাডি এ লট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক। আর একটা আপনি গেলেন, শপিং করলেন, চলে আসলেন, আর রিপোর্টার জয়েন্ট সিটি লিখে দিল, আপনি সেটা সাবমিট করলেন ক্যাবিনেটে। যদি সেখান থেকে একটু উপরেও আপনি আসেন, তাহলে পরে আর পরিবেশের যে সমস্ত সমস্যা আমরা আলাপ করি, এটা কিন্তু দুনিয়াভর এই সমস্যা। দেখেন ভারতীয় প্রধানমন্ত্রী কি বললেন, আমি এটা মানি না। কারণ যেখানে বলা হয়েছিল যে ইমিশনটা 30% কমায় নিয়ে আসা হোক, মানে প্রি আর পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমেরিকা একটা করলো, চায়নাও কিছুটা করলো, মানে লিগাল বাইন্ডিং একটা প্রশ্ন ছিল, আইনগত একটা বাধ্যবাধকতা থাকার কথা ছিল, এখনও হয়তো আছে। কিন্তু ভারত বলল আমি এটা মানি না, কারণ আমাকে উন্নত হতে হবে।
তো সে মতো অবস্থায় এই যে আমরা প্যারিসে যাচ্ছি, এখানে এইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেখানে দেখেন আমরা মিনিস্ট্রিকে নিচ্ছি, অন্যান্য মিনিস্ট্রিকে নিচ্ছি, কিন্তু আমরা বাইরের লোককে নিচ্ছি না, বিকজ উই ওয়ান্ট টু কিপ দি ডেলিগেশন স্মল, যতটুকু না হলে নয়। আমরা এখানে বরযাত্রী নিয়ে যাচ্ছি না। তার মানে আপনি এটাকে মনে করছেন যে আপনি যে সম্মেলনে যাচ্ছেন, যে জলবায়ু বিষয়ক যে প্যারিস সম্মেলনের কথা মানে প্রধানমন্ত্রী যাবেন, সেই সম্মেলনটি এখন আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আমি যদি খুব সংক্ষেপে জানতে চাই যে আপনাকে সবচেয়ে বেশি বিব্রত হতে হবে কি নিয়ে, সেটিকে আপনি একটু ওয়ার্কআউট করেছেন, যে মানে এরকম কোন প্রসঙ্গ কি আছে যে বাংলাদেশ আসলে মিট করতে পারেনি, স্বাক্ষর করে? আমাদের বিব্রত হওয়ার কিছু নাই। একমাত্র আমরা বিব্রত হতে পারি দ্যাট আমাদেরকে এখনো বলা হয় যে আমরা খুব গরিব দেশ, আমাদের যে উন্নতি হচ্ছে, গরিব হওয়াটা ঠিক আছে, এইটাই, এবং তারা আমাদেরকে পয়সা দেবে এবং আমরাও সেখানে যাচ্ছি তার জন্য। কিন্তু সরকারের দেখেন আজকে সরকার নিজস্ব সম্পদে যতটুকু কাজ করছে, এটা আগে কিন্তু করতো না। $600 মিলিয়ন এখানে ইনভেস্ট করা হয়েছে। আমাদের এখানে এখন পয়সা দেওয়াটাও তো মোটামুটি আমাদেরকে তো ওরা মানে আমরা তো না, এটা তাদের টাকা না, আমাদের নিজেদের টাকা। যাই হোক, আমরা তো ডেভেলপমেন্ট পার্টনার সেইটার। কিন্তু আমরা রেজান আপা আপনাকে জানতে চাইবো যে প্যারিস সম্মেলনে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জের মুখে কিসে? I think it will be important to be politically correct, যে কোন অবস্থানটা নেব আমরা। এখানে তো অনেক কটা ব্লকে হবে, তো আমাদের মেইন হবে যে বাইন্ডিং, যে কার্বন মানে গ্রিন হাউস গ্যাস ইমিশনের বাইন্ডিং টার্গেট সকলে নিতে চাইবে না। কেউ কেউ উন্নয়নশীল বিশ্বগুলো মানে যারা ফাস্ট ডেভেলপিং ইকোনমি, তাদের মধ্যেও একটা ভাগ হয়ে যাবে। সেখানটাতে বাংলাদেশের আসলে পলিটিক্যালি কারেক্ট হতে হবে। অ্যাজ হি ওয়াজ সেইং, যে বেশিরভাগ সময় আমরা দেখেছি, ওনার কথা শুনে একটু অতীতের কথাও মনে হলো, যে ওনার প্রিডিসেসরকে দেখেছি 120 জন লোককেও ওনারা নিয়ে গেছেন। ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি কোন নেগোসিয়েশন ব্লকের সাথে আপনাকে অ্যাসোসিয়েট করবেন, আপনাকে পলিটিক্যালি কারেক্ট হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে এমনভাবে ফিরে আসতে হবে যাতে ইকোনমিক্যালিও আপনি সাফার না করেন। না রেজান আপা, আমি একটু শুধু যোগ করতে চাই যে মানে এত বড় একটা প্রতিবেশী যারা আমাদের পাশে আছে, তারা যদি কোনো কিছু বলে যে আমরা এটা মানবো না, আমরা এটা করবো না, তাহলে আমরা মেনে করে কি খুব বেশি দূর এগোতে পারবো কিনা? সেটা আমি বললাম যে আপনাকে পলিটিক্যালি কারেক্ট হতে হবে, যে কোন নেগোসিয়েশন ব্লকে আপনি যাবেন। সুন্দরবনের দস্যুদের দমন করার ব্যাপার, অনেক রকমের দোষ তো, যে আপনি কোন নেগোসিয়েশন ব্লকের সাথে যাবেন, যেখানে গেলে আপনার স্বার্থ সবচেয়ে বেশি রক্ষিত হবে। কারণ একটা হচ্ছে যে স্রোতের সাথে গেলেন, কিছু প্রজেক্ট এনে বললেন যে আমরা এই প্রজেক্ট এনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার অস্তিত্বের, আপনার দেশের একটা অংশ হারিয়ে যেতে পারে, আপনার প্রচুর লোক মাইগ্রেন্ট হয়ে যাবে, আপনার মানে পলিটিক্যাল সোভেরেনিটি সেটা কোয়েশ্চেন হবে, ইকোনমিক স্টেবিলিটি কোয়েশ্চেন হবে, আপনার ডিজাস্টার বাড়বে। কাজে আপনি কোন পলিটিক্যাল ব্লকের সাথে যাবেন, আপনি সাজেস্ট করেন তো। এটা তো মুশকিল ভাবে আমার কাছে মনে হয় যে আমাদের লিস্ট ডেভেলপিং কান্ট্রি প্লাস যে আমাদের আইল্যান্ড, স্মল আইল্যান্ড গুলো আছে যারা হারিয়ে যাবে, এদের মাঝামাঝি একটা জায়গায় আমাদের আপনি নেগোসিয়েশন ব্লক যদি G77 এও থাকেন। আমি প্যারিসে গেছি, আমি ওয়াশিংটনে গেছি, আমি তো সব জায়গায় যাই না, যদিও আমি জাপানে গেছি, কই তাদের স্ট্যান্ড এত ফার্ম না। সেই তুলনায় বরঞ্চ আমাদের পজিশনটা যথেষ্ট স্পষ্ট। আমার কাছে মনে হয় যে G77 এর মধ্যে স্মল আইল্যান্ড কান্ট্রিজ গুলো যেগুলো কথা বলে, সেগুলো আমাদের জন্য পলিটিক্যালি মোর কারেক্ট। পলিটিক্যালি মোর কারেক্ট টু বি মানে ইউনাইটেড না, ইউনিটি তো ওখানটাতে আছে, কিন্তু ওদের কথা হচ্ছে যে এখন যদি বাইন্ডিং টার্গেটস না দাও তাহলে আমাদের মুশকিল, ইকুইটেবল হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি, সেখানে আবার দাতা গোষ্ঠীরা অন্য কথা বলতে থাকবে। মঞ্জু ভাই কি মনে করছেন যে আমাদের অবস্থানটা ওরকম হলে কি আমাদের জন্য সুবিধাজনক হয়, যে আমরা ছোট দেশগুলি বা G77 দেখেন, এই সমস্ত নেগোসিয়েশন গুলি ট্রেড ইউনিয়নিজম না। আচ্ছা, যে আপনি ডেমনস্ট্রেশন করবে, তারপর হাঙ্গার স্ট্রাইক করবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে আদায় করে নিতে হবে, এটা কথা দিয়ে। যেমন আমি কি কৌশল নিয়েছি সেটা এখান থেকে প্রকাশ, ইট ইজ নট এ পলিসি দ্যাট ইউ আর the culprit, আচ্ছা we are the victim, এই পজিশন থেকে আমি সরে আসছি। মানে আপনি কি মোর মিটিগেশন নাকি কারেক্টিভ, মানে ওদের কারেক্টিভ নাকি আমাদের অ্যাডাপ্টেশনে যাওয়ার কনসার্ন, ওদের কাছ থেকে তাহলে চাওয়াটা কি আমাদের উন্নত বিশ্বের থেকে? উন্নত বিশ্বের কাছ থেকে স্পেসিফিক আমি যে কথাটা বলবো যে ওদের সাহায্যের প্রয়োজন আছে, এবারও সাহায্য আসবে, কিন্তু সেটা লোন আকারে আসছে। কিন্তু আমরা সেখানে বলবো না, তুমি আমাকে লোন আকারে দেবা কেন?
কিন্তু আমি তো আপনি কি শুধু সেটা কথাতে পারসুয়েট করতে চান নাকি আপনি এরকম একটা ফিলোসফি নিতে চান যে উই আর দে কনসেপ্টটা থেকে আপনি বেরিয়ে আসতে চান? উই আর দে থেকে বেরিয়ে আসতে চাই। আপনি উই আর দে থেকে বেরিয়ে আসাটা কি আমাদের জন্য খুব সহজ হবে? মানে তারা কেন আমাদেরকে উই মনে করবে? কেন মনে করবে তার Because কারণ আমরা তো হলো তাদের চোখে দে বটেই। আমিও তো একজন মালিক, সে মতো জি। অবস্থায় আমার সাথে যখন কথা বলে তখন আই নোটিস দি ওয়ে হি প্লেসেস হিজ থিংস, ওকে। আদারওয়াইজ আই টেক মাই ফার্ম পজিশন। এবং আমরা ফার্ম পজিশন নিলে তাদেরও কিছু ক্ষতি Sure. আছে, সেজন্য সে আমাদেরকে মেনে নিতে বাধ্য হবে। আমরা একদম শেষ পর্যায়ে জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমরা একদম শেষ কথা আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছেন যে সুন্দরবনকে রক্ষা করার ক্ষেত্রে আপনি, আমাদের দর্শকরাও আপনার কাছে একটু জানতে চাইছে যে রামপাল হোক বা না হোক সেটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু সুন্দরবনের ব্যাপারে আপনি আপনার চোখ কান খোলা রাখবেন। যেটি রেজনা আপাকে উদ্ধৃত করে একজন বলছেন যে 12 বছর পরে নিশ্চয়ই আমাদের এই রেকর্ডটি থেকে যাবে, আপনি সেই লক্ষ্যটি রাখবেন কিনা সুন্দরবনের ক্ষেত্রে? সুন্দরবনের ক্ষেত্রে ইট ইজ এ ন্যাচারালি গ্রোন ফরেস্ট, এটাকে গাছ লাগাচ্ছে না কিন্তু এখানে, রাইট। মেনলি তার সমস্ত অবস্থা পরিবেশ যদি ঠিক থাকে তাহলে সুন্দরবন থাকবে। আর একটা বিষয় হলো যেটা ভেঙে যাওয়ার কোনো অবকাশ নাই, কারণ আমাদের এখানে বহুত মানে চর পড়ছে, এর গভীরতা কমে আসছে। আমাদের দর্শক আসলে মূলত জানতে চাইছিলেন যে সুন্দরবনকে রক্ষা যেটা করার আছে জন্য, সেটা সেটাকে রক্ষা করার ব্যাপারে আপনার পজিশন ফার্ম থাকবে ওনাকে কিনা? আমার জিজ্ঞাসা করতে হয় অনেককে উনি আমাকে একটা প্রেসক্রিপশন দেখ এইভাবে রক্ষা করা যায়, আমি সেভাবে না, চেষ্টা করব। আপনি রক্ষা করবেন সেটি বলাই আমাদের জন্য যথেষ্ট, এবং আমরা জানি যে আপনি রক্ষা করবেন বললে আপনি নিশ্চয়ই তার উপরে না, নজর রাখবেন। আমি তো অনেক ঋণ নিয়ে কাজ করি, জি শুধু আমি একা তো কাজ করি না, জি। একটা সরকার এই যে আমার মনে হয় যে আপনি যথেষ্টই বলেছেন। জনাব আনোয়ার হোসেন মঞ্জু, সৈয়দ রেজান হাসান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।